আজ আরেক স্বপ্ন সফল হওয়ার দিন। দেখতে চলেছি অজন্তা গুহা। দিনটা ছিল 1819 সালের 28শে এপ্রিল। ক্যাপ্টেন জন স্মিথের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্য বাগড়া নদীর অপর পারে শিকার করতে এসে লক্ষ্য করেন নদীর অপর পারে সারি দেওয়া খিলান আর স্তম্ভ। দুঃসাহসী কয়েকজন সেই খাড়া পাহাড় বেয়ে নেমে আসেন নদীর ধারে। নদী পার হয়ে ঝুলে পড়া লতাগুল্ম বেয়ে বেয়ে উঠে পড়েন গুহার সমতলে। সহস্র শতাব্দী পরে মানুষের পদচিহ্ন পড়ল এই গুহার অভ্যন্তরে। উদ্ভাসিত হল মনুষ্য জাতির সৃষ্টি এক অপরূপ শিল্পকর্ম। ওয়াগড়া নদীর এক অশ্বক্ষুরাকৃতি বাঁক, তার দুপাশে 150-200 ফুট উঁচু পাহাড়, নাম ইন্দ্রাদ্রি পর্বতমালা। এই পর্বতমালার একদিকে দাক্ষিণাত্যের মালভূমি, অন্যদিকে তাপ্তি নদীর উপত্যকা। নদীর পার বরাবর পাহাড় এখানে অশ্বক্ষুরাকৃতির রূপ নিয়েছে। এই অর্ধচন্দ্রাকার পাহাড়ের গায়ে সারি দিয়ে অজন্তার গুহাগুলি। সর্বমোট 30টি গুহা আছে, কিন্তু এখন 26 নম্বর গুহা পর্যন্ত পর্যটকদের যাবার অনুমতি আছে। গুহাগুলির খনন শুরু হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব 2য় শতকে। 10 নম্বর গুহার খনন কার্য সর্বপ্রথমে শুরু হয়। মাঝখানে 4টি শতাব্দী এই কাজ কিছুটা স্থিমিত থাকে। আবার পুরোদমে শুরু হয় ওয়াক্তাকা রাজবংশের রাজা হরিসেনার সময় থেকে 475 থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে। গুহাগুলির ভিতরে ছবি আঁকা ও ভাস্কর্যের কাজ শুরু হয় আনুমানিক 5ম শতাব্দীর মধ্যভাগ থেকে। অজন্তায় আমরা ছিলাম ফরদাপুর এলাকায় অজন্তা গ্রিন নামের একটা হোটেলে। এখান থেকে 2-2.5 কিলোমিটার মধ্যে অজন্তা টি পয়েন্ট। অজন্তা টি পয়েন্ট থেকে 150 মিটার হাঁটা পথে অজন্তা বাস স্টপেজ। এখান থেকে অজন্তার নিজস্ব বাস নিয়ে যায় অজন্তার গুহামুখ পর্যন্ত। টি পয়েন্ট থেকে অজন্তার গুহামুখের দূরত্ব 4 কিলোমিটার। প্রতি 20 মিনিট পর পর বাস ছাড়ে। বাসের ভাড়া জনপ্রতি 25 টাকা। এসে গেলাম বাস স্টপ। বাস দাঁড়িয়ে আছে, টিকিট কেটে বাসে উঠে পড়লাম। এটা বোধহয় দিনের প্রথম বাস ছিল। অজন্তায় যে সমস্ত গাইডরা কাজ করেন তারা এই বাসে করে অজন্তায় যাচ্ছেন। বাস থেকে নেমে টিকিট কাটার পর একটা সিকিউরিটি চেক হয়, তারপরে ভিতরে প্রবেশের অনুমতি মেলে। টিকিটের মূল্য 40 টাকা মাথা পিছু। 15 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না। ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা। তবে গুহার ভিতরে ভিডিও ক্যামেরার ব্যবহার নিষেধ। বাঁদিকে মহারাষ্ট্র ট্যুরিজমের একটি রেস্টুরেন্ট, এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করা যায়। সামনে দিয়ে উঠে গেছে সিঁড়িপথ। সিঁড়িপথ দিয়ে কিছুটা উঠে ডান দিকে আছে র্যাম্প। র্যাম্প দিয়ে হেঁটে গেলে পরিশ্রম একটু লাঘব হয়। এছাড়াও অশক্তদের জন্য রয়েছে চেয়ারে করে যাওয়ার ব্যবস্থা। আমরা সিঁড়িপথ দিয়ে না উঠে র্যাম্প দিয়ে হেঁটে যাওয়াই মনস্থ করলাম। চলার পথে একটা বাঁক পেরোতেই চোখের সামনে অজন্তার গুহাগুলি সব প্রস্ফুটিত হয়ে উঠল। সামনে এই রাস্তাটি বর্তমান যুগে তৈরি। এই রাস্তাটি চলে গেছে সমস্ত গুহার সামনে দিয়ে। আগে কিন্তু এই রাস্তাটি ছিল না। সমস্ত গুহায় ওঠার জন্য ছিল সিঁড়ির ব্যবস্থা। এখন সেই সিঁড়ি একমাত্র 16 আর 17 নম্বর গুহার সামনে আংশিকভাবে দেখা যায়। বাকি সমস্ত সিঁড়ি এখন অনুপস্থিত। অবস্থানের ভিত্তিতে 8 নম্বর গুহাটি সব থেকে নিচে আর 29 নম্বর গুহাটি সব থেকে উপরে অবস্থিত। গুহাগুলির মধ্যে 5টি গুহা 9, 10, 19, 26 এবং 29 উপাসনা গৃহ। বাকিগুলি সংঘারাম বা বিহার, অর্থাৎ ভিক্ষুদের থাকার জায়গা। প্রাচীনতম গুহা চিত্র দেখা যায়
9 আর 10 নম্বর গুহাতে, যেগুলো খ্রিস্টপূর্ব 2য় শতকে আঁকা। অজন্তা প্রথম আবিষ্কৃত হয় 1819 সালে। তখন তাতে কি গুহা চিত্র ছিল আমরা জানতে পারি না। প্রথম জানতে পারি 1879 সালে ডক্টর বার্জেস একটি তালিকা প্রকাশ করেন। তাতে 16টি গুহায় গুহা চিত্রের উল্লেখ পাওয়া যায়। এখন মাত্র 6টি গুহায় গুহা চিত্রের সম্ভার রয়েছে, 1, 2, 9, 10, 16 এবং 17 নম্বর গুহায়। কথা বলতে বলতে চলে আসলাম 1 নম্বর গুহার সামনে। This is cave number 1. প্রতিটি গুহাতেই জুতো বাইরে খুলে রেখে গুহায় প্রবেশ করতে হয়। অজন্তার প্রথম গুহাটি 600 থেকে 642 খ্রিস্টাব্দের ভিতরে নির্মিত। প্রথমবারেই এই গুহা আদিমতম গুহা নয়, এটি অনেক পরে নির্মিত হয়েছিল। আলোয়াদের এই গুহার ভিতরে নিরাপত্তা রক্ষী একটি টর্চ হাতে ছবিগুলি বুঝিয়ে দিলেন। और ये देखो हाँ पेंटिंग बना था। तो देखो ये ऐसा स्टूडेंट है, इसके ऊपर क्या करिए पेंटिंग है। ये देखो गाय का गोबर, चावल का भूसा, मिट्टी ऐसा लेप लगा के इसके ऊपर पेंटिंग बनाया। अच्छा ये इसमें अभी इसमें बुद्ध का इसमें जलम कस्तूरी है, ये सन्यास कस्तूरी है। চিত্রকাহিনীগুলির অধিকাংশই জাতকের গল্প। গৌতম বুদ্ধ পূর্বজন্মে যেসব লীলা করেছেন সেই জাতিস্বর মহাপুরুষ কথিত সেই সব কাহিনী জাতকের গল্প নামে পরিচিত। সর্বসময় 500-র উপর জাতকের গল্প আছে। এক এক রূপ নিয়ে বুদ্ধদেব ধরাধামে অবতীর্ণ হয়েছেন, কিন্তু তারা পূর্ণ বুদ্ধ নন, তারা বোধিসত্ত্ব। বুদ্ধত্ব লাভের পথে বিভিন্ন জন্মচক্রের মধ্যে দিয়ে তারা চলেছেন এই মর্তভূমে নানান লীলা করে মহাপরিনির্বাণের পথে। শেষ জন্ম বুদ্ধদেব, সেই জন্মেই বুদ্ধদেব পরিনির্বাণ লাভ করেন। এক একটি প্যানেলে এক একটি কাহিনী বর্ণিত আছে। ছোট পরিসরে সব কাহিনী তো বলা সম্ভব নয়। গর্ভগৃহে বুদ্ধমূর্তি। এখানে দেখা যাচ্ছে পাথরে খোদাই করা রয়েছে 4টি হরিণ, দেহ 4টি কিন্তু মাথা একটি। এবার আমরা প্রবেশ করব 2 নম্বর গুহায়। এই গুহাটি আকারে প্রথমটির থেকে সামান্য ছোট। এই গুহার ভিতরেও জাতকের নানা কাহিনী দেওয়ালে দেওয়ালে বর্ণিত রয়েছে। এই গুহার প্রবেশপথের বাইরেও বেশ কিছু অলঙ্করণ ও ভাস্কর্য রয়েছে। অনেকগুলি বুদ্ধ মূর্তি চিত্রিত রয়েছে। 1 নম্বর গুহার মতো 2 নম্বর গুহাতেও একটি গর্ভগৃহ, গর্ভগৃহে আসীন বুদ্ধদেব। জম্ভল ও তার স্ত্রী হারিত্তির মূর্তি।
3 নম্বর গুহাটি অসম্পূর্ণ ও বন্ধ। পুরো একটা গুহা ছিল, সেটা বন্ধ। বছরের এই সময় ওয়াগারো নদী একেবারে শুকনো। তিন নম্বর গুহা অতিক্রম করে আমরা এখন চতুর্থ গুহার সামনে। গুহার প্রবেশপথের দুপাশে বেশ কিছু অলঙ্করণ আছে। চতুর্থ গুহাটি আকারে বৃহত্তম। এই গুহা ছাদটি সমতল নয়, দেখে মনে হয় যেন সমুদ্রের লহর খেলে যাচ্ছে। পাঁচ নম্বর গুহা। এটা 5 নম্বর আনফিনিশড কেভ, খুব ইন্টারেস্টিং। দেখ, 5 নম্বর গুহাটি একটি অসম্পূর্ণ গুহা। প্রবেশপথটি তৈরি হওয়ার পর কোনো কারণে খনন কার্য বন্ধ হয়ে গিয়েছিল। এটা কেভ নাম্বার 6। 6 নম্বর গুহাটি একমাত্র দোতলা গুহা। এই গুহাটি নির্মিত হয়েছিল আনুমানিক 5ম খ্রিস্টাব্দে। গুহার একতলায় 16টি পিলার ও দোতলায় 12টি পিলার। এই গুহাতেও একসময় কিছু চিত্র ছিল, এখন প্রায় অবলুপ্ত। সংকীর্ণ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসলাম। দোতলায় বুদ্ধদেবের নানা ভঙ্গিমায় বেশ কয়েকটি মূর্তি রয়েছে। এটা পুরো কেভটা এক্সকাভেট করার সঙ্গে শেষ হয়নি।
গুহা নম্বর 7। এই গুহার পরিকল্পনায় বেশ মৌলিকতা আছে। এরকম জোড়া পোর্টিকো অজন্তার আর কোনো গুহায় নেই। এইখানে এই হাজার বুদ্ধ, হ্যাঁ, এই হাজার বুদ্ধ সাইডের দেওয়ালে হাজার বুদ্ধ, ওই একটা বুদ্ধের রূপ। হাজার বুদ্ধ বলেছে, হাজার বুদ্ধ হাজার বুদ্ধ আমি খাওয়া শুনি হাজার বুদ্ধ হ্যাঁ হ্যাঁ আমি কি শুনলাম আমরা এখানে বসি, তপাইকে বল ওকে। 8 নম্বর গুহাটি রাস্তা থেকে কিছুটা নিচে, বিশেষ কিছু দ্রষ্টব্য নেই, অসম্পূর্ণ গুহা। নবম গুহাটি একটি চৈত্য বা উপাসনালয়। এই চৈত্যটির সম্মুখে একটি খিলান দেওয়া বড় দরওয়াজা, দরওয়াজার উপরে খোদাই করা একটি গবাক্ষ, একে বলা হয় সূর্য গবাক্ষ। গুহার বাইরে বেশ কিছু অলঙ্করণ রয়েছে। গুহার ভিতরে একটি লম্বা হলঘর, হলঘরের দুপাশে সারিবদ্ধ স্তম্ভ, আর হলের শেষের দিকে মাঝামাঝি একটি স্তূপা। সাধারণত বৌদ্ধ চৈত্যের স্তূপার তলায় থাকে বুদ্ধদেবের দেহাবশেষ বা কোনো ব্যবহৃত সামগ্রী, কিন্তু অজন্তার স্তূপাগুলি নিরেট পাথরের তৈরি, এর ভেতরে কোনো সেরকম বস্তু নেই। দশম গুহাটি প্রাচীনতম চৈত্য, খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে এটি তৈরি। আকারে এটি নবম গুহার তুলনায় বেশ বড়। এর খিলান দেওয়া প্রবেশপথটি বেশ উঁচু এবং সেটা অনেক দূর থেকে দেখা যায়। ব্রিটিশ সৈনিক জন স্মিথ এই খিলানটি দেখেই অজন্তা গুহার অস্তিত্ব বুঝতে পারেন। শিল্পীদের কাছে এই গর্তগুলি ছিল রং গুলে রাখার প্যালেট। ব্রাহ্মী হরফের এই লিপিতে লেখা রয়েছে এই সমূহভাগটি বশিষ্ঠ পুত্র কাতাহারির দান। এই গুহার স্তম্ভের ফাঁকে ফাঁকে অনেকগুলি চিত্র চিত্রায়িত রয়েছে। আমাদের শিক্ষিত দর্শকরা ছবির উপরে নিজেদের স্বাক্ষর রেখে গেছেন। প্রবেশপথের দুধারে ও ছাদের উপরে কিছু অলঙ্করণ রয়েছে। প্রবেশপথের দুধারে বোধিসত্ত্বের 2টি ছবি রয়েছে। ভিতরে গর্ভগৃহে বুদ্ধমূর্তি। একমাত্র এই গুহাতেই বুদ্ধমূর্তির চারদিকে প্রদক্ষিণ পথ রয়েছে। This is cave number 13. 13 নম্বর গুহাটি বন্ধ। এর পরের গুহাগুলি সিঁড়ি দিয়ে কয়েক ধাপ ওঠার পরে। Cave number 14. 14 নম্বর গুহাটি একটি অসম্পূর্ণ গুহা। পনেরো নম্বর গুহার প্রবেশপথের সামনে একটু অলঙ্করণ আছে। সাদামাটা একখানি গুহা, একদিকে গর্ভগৃহে একটি বুদ্ধমূর্তি।
16 নম্বর গুহা। গুহার প্রবেশপথের বাইরেই দুখানি হস্তি। গুহার মূল প্রবেশপথটি এখানে বাঁ দিক দিয়ে সিঁড়ি দিয়ে কিছুটা উঠে। সিঁড়ির পাশেই নাগরাজের মূর্তি। গুহা নম্বর 16। একটি শিলালিপি থেকে জানতে পারা যায় যে 16 নম্বর গুহাটি বক্তাকা রাজবংশের রাজা হরিসেনের আমলে নির্মিত হয়। এই গুহার দেওয়ালে বুদ্ধদেবের জীবনের আদি পর্বের ঘটনাগুলি সাজানো আছে। খ্রিস্টপূর্ব 576 অব্দে বুদ্ধদেবের জন্ম হয়। সিদ্ধার্থ রূপে জন্মগ্রহণের পূর্বে তিনি বিভিন্ন রূপ নিয়ে নানা জন্মে নানা লীলাখেলা করে যান। কখনো রাজপুত্র হয়ে, কখনো নাগ, বানর, হাতির রূপ ধারণ করেছিলেন। তারা সবাই বোধিসত্ত্ব অর্থাৎ পূর্ণ বুদ্ধ নন। এই গুহায় কিছু কিছু খণ্ড খণ্ড চিত্র এখনো উপস্থিত রয়েছে, তবে সেখান থেকে জাতকের কাহিনী খুঁজে বার করা খুব কঠিন। অন্যান্য গুহার মতো এই গুহারও গর্ভগৃহে বুদ্ধমূর্তি। প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে 16 নম্বর গুহা পর্যন্ত দেখতে দেখতেই আমরা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। আজকের মতো গুহা দর্শনের এখানেই সমাপ্তি টানলাম। কালকে আবার সকালে গুহা নম্বর 17 থেকে দেখা শুরু করব।